একটি বৃদ্ধ লোকের লাশ এবং ওই লাশটির সঙ্গে ২ দিন ২ রাত অতিবাহিত করে একটি ইয়ং বয়সের যুবতী মেয়ে। ওই যুবতী মেয়ের সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেগুলো শোনার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। হ্যাঁ, প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে এমনই একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যে ঘটনাটি খুবই মারাত্মক লেভেলের ভয়ঙ্কর। তো প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে বরাবরের মতোই একটি কথা আবারও বলতে চাইব। আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন। এই চ্যানেলে প্রতিদিনের সত্য নির্ভর ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করানো হবে। তাই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো প্রিয় লিসেনার্স, আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনার মূল উদ্দেশ্যে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমনই একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে চাচ্ছি। তো তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাইব আমার বিষয়ে। আমার নাম হচ্ছে সুফলা আক্তার। আমি এখন মানুষের বাসায় কাজ করে আমার দিন চালাই। তবে আমার আপন বলতে কেউ নেই, আমার স্বামী সন্তান কেউই নেই। তার কারণ হচ্ছে, আমার আজ থেকে প্রায় ২২ বছর আগে আমার সাথে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা, যে ঘটনাটির মাসুল আজও আমাকে দিতে হয়। তো প্রিয় লিসেনার্স, একটি ঘটনা আমার জন্য আমার সারা জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমি ভূত এফএমের অনেক বড় একজন শ্রোতা। আমার ভূত ঘটনাগুলো যদি আমি না শুনি তাহলে আমার রাত্রিবেলা ঘুম আসে না। আর তার কারণ হচ্ছে, আমি কিন্তু আগে ভূত এফএম এসব বিশ্বাস করতাম না। ভূতের ঘটনা এবং মানুষের সাথে যে ঘটে যায় এগুলোকে আমি ট্রল মনে করতাম। আমি ভাবতাম যে এগুলো হয়তো মিথ্যা, কিন্তু না। যখন আমার সাথে এরকম ঘটনা ঘটে যায় তখন আমি উপলব্ধি করতে পারি যে ভূত বলতে কিছু আছে। ভূত, জিন, প্রেত এসব আমাদের মাঝেই বিরাজমান। তো প্রিয় লিসেনার্স, আমি আর কোনো রকমের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া আজ থেকে ২২ বছর আগে ২০০২ সালের ঘটনাটিতে। তখন সময়কাল ছিল ২০০২ সাল। আমি চট্টগ্রাম জেলায় একটি গার্মেন্টসে চাকরি করতাম। আমি ইয়ং বয়সের হওয়াতে আমার মা ছিল শুধু, আর আমার কোনো ভাই বোন ছিল না। তখন আমার মা ওইখানে আমাকে পাঠান গার্মেন্টসের কাছে। আর তখন যে আমাকে পাঠান, তিনি ওই গার্মেন্টসের মধ্যে আমার একজন দাদা, ওনাকে আমি দাদা বলে ডাকতাম, তবে বয়সটা প্রায় হবে ৫৫ থেকে ৫৬, প্রায় বৃদ্ধ লোক। ওনার সঙ্গে আমাকে তিনি পাঠান আমার আম্মু। আর ওনার সাথে আমাকে থাকতে হবে এরকম একটি বাড়িতে আমাকে তিনি উঠিয়ে দেন। তারপর প্রথম দিন আমার মাকে নিয়ে আমি চট্টগ্রাম যাই। চট্টগ্রাম যাওয়ার পর আমি দেখতে পাই আমার দাদা তিনি কাজ করছেন গার্মেন্টসে। আমরা যাওয়ার পর দাদা অনেক খুশি হলেন এবং আমাকে বললেন যে, সুফলা, তুমি এসেছো, ভালো হয়েছে। এসব ঘোরাঘুরি করার চেয়ে একটা ভালো কাজ করা ভালো। আজকে তোমার জন্য এই কাজ রেডি করে রেখেছি, কালকে থেকে তুমি আমার সঙ্গে গিয়ে কাজ করবে, কেমন? তখন আমি বললাম যে, ঠিক আছে চাচা, আপনি যে আমার জন্য কাজ রেডি করেছেন, আমি তো কিন্তু কোনো রকমের কাজ পারি না বলে দিলাম। তখন দাদাটা বললেন যে, আরে কাজ পারো না তো কি হয়েছে, তুমি তো প্রথমে শিখবা তাই না, প্রথমে কাজ শিখবা তারপর কাজ করবা। তখন আমি বললাম যে, হ্যাঁ হ্যাঁ দাদা, এভাবেই হবে। তখন দাদা আমাকে নিয়ে, দাদা যে রান্নাঘরে রান্না করেছিল সেই রান্নাটুকু আমরা, আমাদের মা এবং আমাকে খেতে দিলেন। তখন আমরা খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলবেলা একটু গল্প করি। তখন গল্পের মধ্যে আমার দাদা আমার মাকে বলছিলেন যে, আমরা এখানে থাকি ঠিক আছে, তবে উপরের যে ছাদটা ছিল ওই ছাদ থেকে ২ দিন আগে একটা মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। তার মারা যাওয়াটা ছিল খুব ভয়ানক বিষয়। কারণ হচ্ছে, ওই মেয়েটার বাবা মা ছিল অনেক ধনী, তবে বাবা মা একজন থাকতেন বিদেশে, কোন দেশে এটা বলা যাচ্ছে না। তো তারা অনেক ধনী ছিল। ধনী থাকার কারণে ওই মেয়েটার কোনো অভাব ছিল না। তবে ওই মেয়েটা আত্মহত্যা করে মারা যায়।
সেটা খুব কারণবশত বলা যাচ্ছে না। তো তার কিন্তু এই রহস্যটা উদ্ধার হয়নি। তারপর আমার দাদা আমার মাকে আরও কিছু বললেন এই বিষয়ে। তখন আমি তাদের কথাবার্তা শুনতে থাকি। এভাবে একটা দিন চলে যায়। পরদিন আমাকে গার্মেন্টসে ঢুকানো হবে এবং আমি আমার দাদার সঙ্গে গার্মেন্টসে যাই। আমার মাও আমার সাথে চলে আসেন এবং আমার মা আসেন তার কারণ হচ্ছে আমি যে কী কাজ করব সেই কাজটা আমার মা নিজ চোখে দেখবেন এবং তারপর আমাকে সেটেল করে তিনি ময়মনসিংহ মানে আমাদের বাড়িতে ফিরবেন আমাকে চট্টগ্রাম রেখে। তখন আমার মা দেখতে পারলেন যে আমার কাজ খুব ভালো একটা পর্যায়ে পড়েছে। আমি এখানে কাজ করব এবং দাদার সঙ্গে থাকব। তখন আমার মা আমাদেরকে বুঝিয়ে তিনি বাড়িতে রওনা দিলেন। তিনি বাড়িতে চলে আসলেন। পরদিন থেকে 1 মাস যাবৎ আমি গার্মেন্টসে কাজ করি। কাজ খুব ভালো চলছিল আর 1 মাসে আমি অনেকটা কাজ শিখে ফেলেছিলাম। তখন আমার দাদা একদিন অসুস্থ হয়ে পড়ে। ওনার জ্বর উঠে। তখন ওনার জ্বর উঠে তিনি যেতে পারবেন না গার্মেন্টসে। আমাকে বললেন যে সুফলা, আমি না যেতে পারবো না, আমার শরীরটা খুব ব্যথা করছে, সারা শরীরে খুব জ্বর, আমার জন্য একটু ওষুধ নিয়ে এসো আজকে। তুমি তো আজকে গার্মেন্টসে যাবা, আসার সময় আমার জন্য ওষুধ নিয়ে এসো। তখন আমি বললাম যে ঠিক আছে দাদা, আপনি শুয়ে থাকেন আর আপনার উঠতে হবে না, কেমন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসব। এটা বলার পর আমি দাদার কাছ থেকে বিদায় নিয়ে গার্মেন্টসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তখন গার্মেন্টসে আমি যাই। যাওয়ার পর শুনতে পাই যে দাদার নামে কিছু কটু কথা। তিনি আগে অনেকটা বাজে ছিলেন, এরকম ওয়ার্নিং আমি শুনতে পাই আমার দাদার নামে। তখন আমি মনে মনে ভাবলাম যে দাদাকে গিয়ে জিজ্ঞেস করব যে দাদা, কথাগুলো কি সত্যি ছিল নাকি। তো আমি দাদাকে জিজ্ঞেস করব বলে আমি কথাগুলো আমার মনের ভিতরে চেপে রাখি। আর যখন আমি গার্মেন্টস ছুটি দেয় সন্ধ্যার পর প্রায় 7টার দিকে, তখন আমি ফেরার সময় দাদার জন্য ওষুধ নেই। তার কারণ হচ্ছে দাদা অসুস্থ। ওষুধ নেওয়ার পর আমি দাদার বাড়িতে আসি। আসার পর দেখতে পাই দাদা খুব কাঁপছে, তার শরীরটা মারাত্মক হয়ে আছে এবং সে খুব ভয় পাচ্ছে মনে হচ্ছে। এরকম অবস্থা, তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমি দেখার পর দাদাকে গিয়ে হাতে ধরে বললাম যে এ কি দাদা, আপনার কি হয়েছে, এভাবে কাঁপছেন কেন, আপনার শরীর কি বেশি খারাপ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, এখন আমি কি করব। তখন আমার আশপাশে এমন কোনো পরিচিত লোকও ছিল না। ছিলাম 3 তলা একটা বাড়িতে এবং ওই নিচতলাতে আমরা থাকতাম। উপরে 2 তলার মানুষ, তারা ছিল একটু ছেংছেটে মানুষ। তারা আমাদের মানে কেউ কারো কোনো সাহায্য করার মতো ছিল না। সবাই ছিল কাজের লোক এবং গার্মেন্টসে কাজ করতো তারাও আমাদের মতো। এর জন্য তারা কাউকে কোনো দিন সাহায্য করার মতো লোক ওইখানে পাওয়া যায় না। আমি তখন একজন লোককে খোঁজার চেষ্টা করি যিনি আমার দাদাকে হাসপাতাল নিয়ে যেতে পারবেন। তখন আমি দাদার ঘর থেকে বের হয়ে আমি মানুষ খুঁজতে থাকি, তবে না, কোনো মানুষকে আমি পাচ্ছি না। তবে যাকে পাই তাকে বলার পর সে বলে যে না না, আমি পারবো না, আমার কাজ আছে অনেক, আমি যেতে পারবো না, তুমি একা পারলে নিয়ে চলে যাও, আর এসব উল্টাপাল্টা কথা আমাকে এসে বলো না। এরকম কথাবার্তা যখন মানুষ আমাকে বলে তখন আমি একটু রাগ ওঠে আমার মনে। আমি ভাবলাম যে মানুষ কীরকম মানুষ, কোনো আন্দাজ জ্ঞান নেই, মানুষ এরকম হতে পারে নাকি। বিপদের সময় যদি মানুষ মানুষের পাশে না আসতে পারে, এই মানুষের তো বেঁচে থাকার কোনো দাম নেই। তখন আমি ভাবলাম যে আমার দাদাকে নিয়ে আমি একাই হাসপাতাল চলে যাব। তখন আমি বাইরে থেকে দাদার ঘরের ভিতরে আবার যাই, কিন্তু ততক্ষণে যা হবার তা কিন্তু হয়ে গিয়েছে। আমি গিয়ে দেখতে পাই আমার দাদা আর নাড়া শব্দ করছে না। এটা দেখার পর আমি একটু ভয় পাই এবং ভাবলাম যে কী করব, আর কী বা করব, একা মানুষ আমি, কাউকে পাচ্ছি না খুঁজে, সাথে একটা মোবাইল ফোনও নেই যে আম্মুকে ফোন দিয়ে বলবো
তখন আমি একটু কান্না করি। তবে আমার কান্নার শব্দ শোনার পর একজন মানুষও আমার কাছে আসে না। তার কারণ হচ্ছে তখন এমন সময় ছিল যে মানুষ যদি কান্না করে মরেও যায় তাহলেও কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। এরকম একটা বাজে পরিস্থিতি। তো এরকমটা হওয়ার কারণে আমি অনেকক্ষণ কান্না করতে থাকি। তখন রাত প্রায় এশারের আজান দিয়ে দিয়েছে। দাদার মৃত লাশ নিয়ে আমি কি করব? আমি ভয় পাচ্ছিলাম। তখন আমি ভাবলাম যে রাত্রিবেলা কোথায় যাব, কি করব? হাতে একটা টাকাও নেই। বেতন দিবে মনে হয় আর 4-5 দিন পর। আর এখনই দাদার মৃত্যু হলো। দাদাটা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি বা কী করব? বাড়িতে যাব কি করে? এটা বসে বসে ভাবছিলাম আর চোখ দিয়ে অশ্রু পড়ছিল, কান্না করছিলাম। দাদা আবার আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। এটা আমার সহ্য হচ্ছিল না ওনার মৃত্যুটা এভাবে হঠাৎ করে হয়ে যাবে। তখন আমি দাদার পাশে বসে থাকি। প্রায় রাত 10টা বেজে যায় তখন। তখন হঠাৎ করে কারেন্টটা চলে যায়। তখন কারেন্ট চলে যাওয়ার পর বাড়িঘর সব কিছু অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়াতে আমি ভাবলাম যে দুয়ারটা লাগিয়ে দিই। কিন্তু তখন আমি ভূত বা জিন প্রেত এসব আমি বিশ্বাস করতাম না। তবে হ্যাঁ, ভয় ঠিকই পেতাম। আমাকে যদি কেউ ভয় দেখাতো তাহলে আমার কলিজার জায়গায় থাকতো না। আমি খুব ভয় পেতাম। তবে দাদার মৃত লাশটার সঙ্গে আমার বসে থাকতেও অনেকটা ভয় লাগছে। কী করব ভেবেও পাচ্ছিলাম না। দাদার লাশটা পড়ে আছে এবং কোনো মানুষকে যদি আমি ডাকও দেই মানুষ আমার সাথে আসছে না। এটা দেখার পর আমার খুব খারাপ লাগছিল। মৃত লাশ নিয়ে পড়ে আছি, কী করব সেটা আমাকে কেউ বলছেও না। তখন আমি রাত্রিবেলা ওইখানে দরজা নক করে ঘুমাবো, কিন্তু ঘুম তো আসে না। দাদার মৃত লাশ, এমনি ভয়ে মনটা থরথর করে কাঁপছে। দাদার লাশকে সাথে রেখে ঘুমাবো কী করে? এটা তো একটা ভয়ের বিষয়। তখন আমি ভাবলাম যে দাদার লাশটাকে পাশের বিছানায় রেখে দিই। তখন আমি দাদার লাশটাকে যে ধরলাম, কিন্তু দাদা এতটা ভারী ছিলেন যে ওনাকে নাড়ানোর মতো আমার ক্ষমতা ছিল না। তখন দাদাকে এই বিছানাতেই রেখে দিলাম এবং আমি মাটিতে শুয়ে পড়লাম। মাটিতে শোয়ার পর আমি একটা বালিশ নিলাম, তবে না, ঘুম আসছে না। কিন্তু আমার ঘুম অনেক, চোখ মাথা ব্যথা করছে, ঘুমের কারণে আমার মাথা ঘুরছে। তখন আমি ভাবলাম যে দেখি আস্তে করে ঘুমাই আর সকালবেলা দেখি কি করা যায়। গার্মেন্টসের কোনো মানুষকে গিয়ে বলবো আমার দাদার মৃত্যুর কথাটা। যদি কেউ এসে সাহায্য করে তাহলে তো ভালো হবে। তখন আমি ঘুমাতে যাই, কিন্তু যখনই আমি দুটা চোখ বন্ধ করতে যাই তখনই আমি দেখতে পাই আমাদের অন্ধকার ঘরের ভিতরে কিছু একটা আচমকা ছায়ার মতো প্রবেশ করেছে। এটা দেখার পর আমি একটু ঘাবড়ে যাই এবং মনে মনে চিন্তা করতে থাকি কি হতে পারে এটা। আর খুব ভয় লাগছে। সাথে দাদার লাশ, কেউ সাথে নেই, জীবিত মানুষ কেউ সাথে নেই। আর ভয়ের তো কথাই, কারণ হচ্ছে একটা লাশের সঙ্গে রাত কাটানো এটা চারটিখানি কথা নয়। তখন আমি লাফ দিয়ে একটু বসে পড়ি। বসে বসে ভাবছিলাম কি করব। তখন আবার যখন ঘুমাতে যাই, চোখগুলো বন্ধ করব, তখন আমি আমার নিজ কানে শুনতে পাই কেউ একজন কান্না করছে আমাদের ঘরের কোণায়। এটা দেখার পর আমি একটু ভয় পাই এবং আবারও উঠে বসে পড়ি। তখন আমি খুঁজতে যাব যে কে কান্না করে। মনের ভিতরে ছিল ভয়ের প্রচন্নতা। কারণ হচ্ছে আমি এরকম পরিস্থিতির শিকার আর আগে কোনো দিন হয়নি। তখন আমি বিছানা থেকে, মাটির যে বিছানাটা করছিলাম ওই বিছানা থেকে উঠে পড়ি। উঠার পর আমি কিছু একটা খোঁজাখুঁজি করি কে কান্না করে। তবে আমি যখন ঘরের এই কোণায় যাই তখন আমি দেখতে পাই আরেক কোণায় কান্না চলছে। যখন ওই কোণায় যাই দেখতে পাই যে এই কোণায় কেউ কান্না করে না, ওই কোণায় কেউ কান্না করছে। এসব দেখার পর আমার মাথাটা আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি
তখন আমি ভাবলাম যে ঘর থেকে বের হয়ে কাউকে ডাক দিব, কিন্তু তখন মনে হচ্ছে যে রাত প্রায় 12টা বেজে গিয়েছে। এখন যদি কাউকে ডাক দিতে যাই তাহলে কি আসবে? আর এখানে মানুষের যে চালচলন তা তো আমি দেখতেই পারছি, খুব খারাপ চালচলন। কাউকে ডাকলে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। তখন আমি ভাবলাম যে কাউকে ডেকে আর কি হবে, তবে মন মানছিল না। ভাবলাম যে কেউ যদি ডেকে নিয়ে আসি তাহলে হয়তো আমার যে স্বস্তিটা সেটা পাবো, আমি বেঁচে যেতে পারবো। তখন আমি দরজাটা খুলি। খোলার পর আমি যখন বাইরে পাটা রাখবো তখন আমি অনুভব করতে পারি কেউ একজন আমার পিছন থেকে হাত দিয়ে ধরেছে আমার পিঠের উপরে। আমি তখন অনুভব করার সাথে সাথে দাঁড়িয়ে পড়ি এবং ভাবলাম যে আমি কি পেছন দিকে তাকাবো, কিন্তু ঘরে তো কেউ ছিল না। কে আমার পিছনে হাত দিয়ে ধরলো এভাবে? তখন আমি বললাম যে দাদা, তুমি কি বেঁচে আছো? তখন দাদা শব্দ করছিল না কোনো। তবে আমি ভাবছিলাম যে দাদা ছাড়া এই ঘরের ভিতরে আর কেই বা হবে। আমার খুব ভয় লাগছিল তখন। আমি ভাবলাম যে অন্য কিছু নয়তো এখানে। তখন আমি আস্তে আস্তে করে মাথাটা ঘোরাই, কিন্তু মাথা ঘোরানোর পর আমি দেখতে পাই আমার পিছনে আর কেউ নেই। এটা দেখার পর আমি একটু ঘেমে যায় আমার সারাটা শরীর। আমি ভয়ে ঘাবড়ে যাচ্ছিলাম। তখন আমি আস্তে আস্তে করে কান্না করে চিৎকার করছিলাম, বলছিলাম যে আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে কেউ বাঁচাও, খুব ভয় লাগছে আমার। আমার কথা শোনার পর কিন্তু কেউ নেমে আসেনি। এটা দেখার পর আমার আরও ভয় লাগছে। রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে, তবে আমার এই বিপর্যয়ের দিনে আমার সঙ্গে কেউ সঙ্গ দিচ্ছে না। এটা খুব অসহায়ত্বর পরিচয় দিচ্ছে আমাকে। তখন আমি কি করব? ঘরের সামনে দরজাতে বসে থাকি। তখন আমি কান্না করতে করতে ঘুম চলে আসে আবারও। তখন যখনই ঘুমটা চলে আসে আবারও শুনতে পাই ঘরের ভিতরে কেউ একজন কান্না করছে। তবে কান্নাটা ছিল পুরুষ মানুষের। সে কান্না করছে খুব আস্তে আস্তে এবং নিরিবিলিতে। এত সুন্দর কান্না যেটা ভয়ের ভয়ের মতো লাগে, এবং ওই কান্নাটা মানুষের মুখ থেকে শোনা যায় না। আমি আগে কোনো দিন এই কান্নাটা শুনিনি। তখন আমি আবার ঘরের ভিতরে যেতে চাই, কিন্তু কারেন্ট নেই। তখন কারেন্টে এত ডিস্টার্ব করছিল যেটা বলার বাহিরে। আমি ঘরের ভিতরে প্রবেশ করি এবং ডাকাডাকি করি যে ঘরের ভিতরে কেউ কি আছো? ঘরের ভিতরে যেই থাকো বের হয়ে যাও, আমার খুব ভয় লাগছে। এসব ময়ত্রাটা করো না আমার সাথে। এমনিই দাদা মারা গিয়েছেন, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে কেউ কোনো ক্ষতি করবে না, আমার খুব ভয় লাগছে। কিন্তু ওই কান্নাটা ঘরের চারদিক থেকে আসছে। চারদিক থেকে যখন ঘিরে আমার কানের ভিতরে আসছে, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাবছি কী করব? তখন আমি ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে ঘরের সামনে ফ্লোরে বসে পড়ি এবং আমি ঘরের দিকে খেয়াল রাখি। তবে ঘরের ভিতরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং বাইরে একটু চাঁদের আলো উঠেছে। ওই চাঁদের আলোতে আমি বসে বসে কান্না করছি। আমার অসহায়ত্বের দিন, কেউ আমার সাথে নেই। তখন আমি কান্না করতে করতে হঠাৎ করে আবারও ঘুম চলে আসে। তখন আমি ফ্লোরে পড়ে যাই ঘরের বাইরে। কিন্তু তখন ওই বাড়ির মধ্যে বাড়িওয়ালা তিনি থাকেন বাড়ির 3 তলায়। তিনি যাচ্ছিলেন ওনার বাড়িতে এবং আমাকে তিনি পড়তে থাকতে দেখায় তিনি আমার কাছে আসলেন এবং এসে আমাকে ডাক দিলেন। ওনার ডাক শোনার পর আমি হকচকিয়ে উঠে পড়ে ভাবছিলাম যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন ওই বাড়িওয়ালা লোকটি বললেন যে এই মেয়ে, তোমার কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? কারেন্ট নেই আর তুমি এখানে বাইরে শুয়ে আছো কেন? তোমার কি ভয় লাগে না? তোমার দাদা কই? ঘরের ভিতরে ওনাকে ডাক দাও। তখন আমি কান্না করতে করতে বললাম যে চাচা, আমার দাদা আর নেই, দাদা মারা গিয়েছেন। দাদা আজকে জ্বর উঠেছে, তবে জ্বর ওঠার পর উনি আমাকে বললেন ওষুধ আনার জন্য। আমি ওষুধ নিয়ে এসেছি, কিন্তু এসে দেখি দাদা আর নেই আমাদের মাঝে। তখন আমি খুব
কান্না করি। আমার কান্না দেখার পর ওই চাচাটাও আমার সাথে তিনি শোকাহত হন। তিনি কারণ ওই লোকটার সঙ্গে আমার দাদার অনেক মিল মহব্বত ছিল। তখন আমার দাদা বললেন যে, দেখো, এমনি আমাদের এই বাড়িটা কয়দিন আগে একটা মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। এখন তোমার দাদা হঠাৎ মৃত্যু। তোমার দাদা তো আমার সাথে কালকেও কথা বলেছে ভালো, তাহলে তার সমস্যাটা কী? তখন আমি বললাম যে জানি না, তবে দাদা আমাকে রেখেই চলে গেল। এখন আমি কি করব? আমার বাড়ি খুব দূরে, ময়মনসিংহ জেলায়। আমি এই চট্টগ্রাম জেলায় এসেছি দাদার সঙ্গে কাজ করতে। আমি কি করব আমি বুঝে পাচ্ছি না। তখন ওই বাড়িওয়ালা বললেন যে, দেখো, তুমি ভয় পেও না, আজকের রাতটা তুমি কোলে বলে পার করো, আর সকালবেলা আমি কোনো গাড়ি দেখে তোমাকে এবং তোমার দাদাকে ময়মনসিংহ জেলায় পাঠিয়ে দিব। আর এখানে কোনো জায়গায় তো তোমার দাদার দাফন দেওয়ার ব্যবস্থা করা যাবে না, কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে যে গুরুস্থানগুলো রয়েছে সেগুলো পারিবারিক গুরুস্থান, আর এই গুরুস্থানে কাউকে দাফন দেয় না। আর যদিও দেয় তাহলে অনেক টাকার বিনিময়ে মানুষকে কবর দিতে হয়। সেটা কি তুমি পারবে? তখন আমি কেঁদে কেঁদে বললাম যে, চাচা, আমরা খুব গরিব ফ্যামিলির মানুষ। আমার দাদার কাছে এসেছিলাম, দাদাও আমাদের মতো গরিবই। তিনি আমাদের বাড়ির সাথেই ওনার বাড়ি, তার জন্য আমরা এখানে এসেছি। তবে আমাদের বাড়ির পাশে কবরস্থান আছে, ওইখানে কোনো টাকা লাগবে না, আমার দাদাকে কবর দেওয়া যাবে। তখন ওই বাড়িওয়ালা বললেন যে, আচ্ছা তাহলে ঠিক আছে, কালকে সকালবেলা তোমাদেরকে গাড়িতে তুলে দেব, তোমরা চলে যেও। আর ওই লাশটাকে তো গাড়িতে করে নেওয়া যাবে না, দেখি কী ব্যবস্থা করা যায় সকালবেলা। আর তুমি এখন ঘরে চলে যাও। এটা বলার পর আমি চাচাকে বললাম যে, চাচা, আমার খুব ভয় লাগছে, ঘরের ভিতরে কেউ কান্নাকাটি করছে। তখন চাচা লাফ দিয়ে আমার সামনে থেকে উঠে পড়লেন এবং বললেন যে, এই এই মেয়ে, তুমি কী সব বলছো, এসব উল্টাপাল্টা কথা, কে কান্না করবে? তখন আমি চাচার এরকম বেবাছেকা মুখ দেখার পর বললাম যে, হ্যাঁ চাচা, সত্যি বলছি, আমি ঘরের ভিতরে কোনো একজন পুরুষ মানুষ কান্না করছে। তার কান্নাটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে আমার কাছে। কোনো পুরুষের এরকম কান্না আমি শুনিনি, যে কান্নাটা আমি আজকে শুনতে পাচ্ছি। তখন বাড়িওয়ালা আমার কাছে আর কিছু বললেন না, তিনি আমার থেকে একটু পিছিয়ে গেলেন এবং পিছিয়ে গিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর আমি ভাবলাম যে কি হলো, চাচা আমাকে কোনো কিছু খুলে না বলেই তিনি ওনার ঘরে চলে গেলেন উপরের তলায়, আমাকে কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে তো উনি আমাকে এই ময়মনসিংহ পাঠানোর ব্যবস্থা করবেন। তো যাই হোক, আমি এখন রাতটা কোলে বলে পার করি। তো রাত্রিবেলা তখন ঘুম আসছিল না। আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকেই আমি রাতটা পার করে দেব। তখন আমি যখন ওই ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে থাকি, তখন আমি ওই প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ানোর পর দেখতে পাই ঘরের যে বাড়ির যে দরজাটা ছিল, ওই দরজার সামনে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ছিল উস্কো খুস্কো চুল এবং সে ওই খোলামেলা চুল নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের দরজাটা ছিল খোলা। তো আমি এটা দেখার পর আমি তাকে ডাক দিলাম। ভাবলাম যে ওই মেয়েটাকে যদি আমি আমার সাথে এনে কিছু গল্প সল্প করতে পারি তাহলে খুব ভালো লাগবে, রাতটা কোলে বলে পার হয়ে যাবে এবং ভয়ও লাগবে না। তখন আমি ওই মেয়েটাকে ডাক দিই, বললাম যে, ওই মেয়ে, এই যে আপনাকে আমি ডাকতেছি, শুনছেন? এদিকে আসেন। কিন্তু না, ওই মেয়েটা আমার কোনো কথাই তার কানে নিচ্ছে না। সে এক ধ্যানে অপর পাশে সে চেয়ে আছে, তবে আমার দিকে চেয়ে থাকে না। আমি তার মুখটাকে দেখিনি, তবে তার চুলগুলোকে দেখেছি। পাগলের মতো ছিল, উস্কো খুস্কো ছিল, আর পরনে ছিল একটা ফ্রক ছিল আর একটা সালোয়ার। তবে দেখতে ছিল সাধারণ মানুষের মতো, সাধারণ মেয়েদের মতো। এটা দেখার পর আমি তাকে ডাক দিই, কিন্তু সে তো আমার ডাকে কোনো রকম সাড়া শব্দ দিচ্ছে না। তখন আমি ভাবলাম যে হয়তো কোনো পাগল হবে। তো পাগল হোক আর যাই হোক, আমি তো তার সঙ্গে কিছু কথা বলে রাতটা পার করতে পারবো। তখন আমি একটা ভুল করে ফেলি। তখন আমি ওই পাগলটার কাছে পাগল মনে করে আমি ওইখানে চলে যাই। যাওয়ার পর আমি
তার পিঠের মধ্যে হাত দিয়ে ফেলি। তবে যখনই আমি পিঠের মধ্যে হাত দেই তখনই আমি দেখতে পাই যে এই মেয়েটা আমার হাতের সামনে আর নেই। এটা দেখার পর আমি একটু ভ্যাবাচ্যাকা হয়ে চমকে যাই এবং ভাবলাম যে কী রে, মেয়েটা কোথায় গেল? মেয়েটা তো এখানেই ছিল এখনই, কিন্তু মেয়েটা কোথায় চলে গেল? আমি একটু জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু চিৎকার শুনে এখানে মানুষ আসার মতো কোনো মানুষই নেই। তখন আমি ওই মেয়েটাকে হারিয়ে ফেলি। মেয়েটা কোথায় চলে গেল? তখন আমি আরেকটু ভয় পাই এবং ঘরের ভিতরে চলে আসার চেষ্টা করি। গেটটা লাগিয়ে দেই। লাগিয়ে দেওয়ার পর আমি যখন ঘরের ভিতরে আসি দেখতে পাই যে বাড়ির যে সিঁড়িটা ছিল ওইখানে একটা করিডোর ছিল। ওই করিডোরের মধ্যে একটা মেয়ে, ওই সেম মেয়েটা আবারও দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আমি ভাবলাম যে মেয়েটা ওই মেয়েটা না, যে মেয়েটাকে আমি মাত্র পিঠে হাত দিয়েছিলাম, উধাও হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে সম্ভব? সে এখান থেকে ওইখানে চলে যেতে পারে কিভাবে? আমি তখন আরও ভয় পাই আর ভাবতে থাকি যে এটা কোনো মেয়ে নয়, এটা কোনো জিন বা পরী হবে, যেটা আমাদের চোখ এভাবে এড়িয়ে চলছে। আর এটার কোনো ক্ষতি করা যাবে না, না হলে আমাকে সে ছাড়বে না। তখন আমি ভাবলাম যে আমি ঘরের ভিতরে চলে যাব। তবে ঘরের ভিতরে যে যাব, ঘরের ভিতরে যাওয়ার মতো কোনো প্রসেস ছিল না। তার কারণ হচ্ছে ঘরের ভিতরে আলো নেই, কারেন্ট নেই। প্রায় ওই দিন সারা রাত কারেন্ট আসেনি। আমি ঘরের সামনে গিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েটাকে আমি দেখতে থাকি মেয়েটা কী করে। কিন্তু মেয়েটা ঠিক যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবেই দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবতে থাকি যে মেয়েটাকে কি করা যায়। ওই মেয়েটা তো আমার খুব ভয় লাগিয়ে দিয়েছে। ওইখানে তার গায়ে হাত দিলাম, উধাও হয়ে গেল। এখন যদি তার কাছে যাই, যদি আমার কোনো ক্ষতি করে বসে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমার খুব ভয় করে এসব। তখন আমি ওই মেয়েটিকে দেখতে থাকি প্রায় অনেকক্ষণ ধরে। মুহূর্তটা চলে যাচ্ছিল কিছুক্ষণে। তখন আমি ওই মেয়েটাকে দেখি যে সে এখান থেকে আর নাড়াচাড়া করছে না। আমি বুঝতে পেরে গেছি যে এটা কোনো সাধারণ মেয়ে নয়। তখন আমি ঘরের ভিতর প্রবেশ করতে যাইব, কিন্তু ঘরের ভিতরে আলো নেই। হাতে হাত করে আমি একটা মোমবাতি খুঁজতে থাকি। তখন ভাগ্য ভালো একটা মোমবাতি পেয়ে গেলাম এবং ওই মোমবাতিটা জ্বালানোর মতো কোনো দিয়াশলাই ছিল না, যার কারণে মোমবাতির আলোটাও আমি ঘরে জ্বালাতে পারিনি। ব্যর্থ হয়ে ঘরের সামনে বসে আছি এবং আস্তে আস্তে করে হঠাৎ একটু ঘুম আসে। ওই ঘুমের পর আমি দেখতে পাই যে ফজরের আজান পড়ছে। তখন আমি ভাবলাম যে ফজরের আজান পড়ছে, সকাল প্রায় হয়েই গিয়েছে, আর কিছুক্ষণ। মানুষ যখন ঘুম থেকে উঠবে আমি মানুষকে বলবো আমার দাদা মারা গিয়েছেন, আমাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। অবশ্যই মানুষ মৃত মানুষের কোনো একটা ব্যবস্থা করে দিবে। হয়তো মানুষ খারাপ হতে পারে, মানুষের সাহায্যে না আসে, তবে মৃত মানুষের সঙ্গে তো কারো শত্রুতা নেই। তখন এইরকম চিন্তাভাবনা নিয়ে আমি ওয়েট করতে থাকি এবং আস্তে আস্তে ঘরের সামনে ফ্লোরে হাঁটাহাঁটি করতে থাকি। কিন্তু ওইখানে একজন মানুষও ফজরের নামাজ পড়েনি, আর কোনো মানুষকে আমি দেখতে পাইনি। তখন 7টা বেজে যাওয়ার পর দেখতে পাই যে একজন মহিলা উপরতলা থেকে নেমে আসছে। আসার পর তিনি আমাকে দেখতে পান এবং আমার যে শরীরের অবস্থা ছিল সেটা ছিল খুব বাজে। কারণ হচ্ছে সারা রাত কান্না করেছি, মাথার চুল উস্কো খুস্কো হয়ে গিয়েছে এবং মুখের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে। এটা দেখার পর ওই মহিলাটা আমাকে জিজ্ঞেস করলো যে এই মা, তোমার কি হয়েছে? তুমি চিন্তায় আছো মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে কি? তখন আমি বললাম যে চাচি আর বললেন না, আমার দাদা মারা গিয়েছে। এটা শোনার পর ওই মহিলাটা আমার ঘরে দৌড় দিয়ে আসে এবং এসে দেখেন যে আমার দাদার মৃত লাশ। দেখার পর আমাকে বললেন যে এই কি, এটা কিভাবে হলো? উত্তরে আমি বললাম যে কালকে ওনার জ্বর উঠেছে, কালকে সন্ধ্যার পরেই উনি মারা গিয়েছেন, সেটা আমি এসে দেখতে পারি। তবে কীভাবে মারা গিয়েছেন সেটা আমি বলতে পারবো না। তখন এরকম কথাবার্তা শোনার পর ওই মহিলাটা একটু চুপ করে থাকে এবং আমাকে কিছু বলে না।
তখন মহিলাটিকে আমি জিজ্ঞেস করলাম যে, "কী হলো চাচি? আপনি যে কিছু বলছেন না? কিছু একটা বলুন। আমরা তো খুব বিপদে পড়েছি। আমাদের যেতে হবে আমাদের বাড়িতে। এখানে নাকি কাউকে কবর দিলে অনেক টাকা লাগে। আমাদের এত টাকা নেই। আমাদের বাড়িতে জায়গা সম্পত্তি আছে, ওইখানে আমার দাদাকে কবর দেওয়া হবে। আমার দাদার 2 মেয়ে আছে, তবে তার ছেলে নেই। এখন তার ছেলে যে নেই, তার ছেলেও তো থাকলে তার জন্য এগিয়ে আসতো। তবে এখন কেই বা এগিয়ে আসবে? আপনারা হয়তো আমাদের কাছে সাহায্য না করলে আমরা অনেকটা বিপদে পড়ে যাব। প্লিজ আমাদেরকে সাহায্য করুন।" তখন মহিলাটি আমাকে বললেন যে, "এই মেয়ে, তোমার নাম কি?" আমি তখন উত্তরে বললাম, "জি আন্টি, আমার নাম হচ্ছে সুফলা আক্তার।" তখন তিনি বললেন যে, "তুমি গার্মেন্টসে কাজ করো?" আমি বললাম, "জি।" আবার বললেন যে, "তুমি যে এখানে থাকো, তোমার বিয়ে শাদী হয়নি?" আমি বললাম যে, "না চাচি, বিয়ে শাদী হয়নি তো। তবে এই বিয়ে শাদী আম্মু দিবে বলছে 1-2 বছর পরে। তবে এখন তো আমি একটু বিপদে পড়ে আছি।" তখন ওই মহিলাটি আমাকে আবারও বললেন যে, "তুমি এই বাড়িতে কেন এসেছো? তুমি জানো না এই বাড়ির বিষয়ে? এই বাড়িটা ভালো না। তোমার দাদা মারা গিয়েছেন, তবে ওনার লক্ষণ কি দেখতে পেরেছো?" তখন আমি বললাম যে, "দাদা মারা গিয়েছেন, ওনার লক্ষণ আবার কী হবে?" তখন আমার এরকম কথা তিনি শোনার পর তিনি বললেন যে, "এই মেয়ে, চুপ করো। তুমি যে শুধু বলে যাচ্ছ যে তোমার দাদা মারা গিয়েছে। তোমার দাদা কোনো স্বাভাবিক কোনো কাজ কারণে বা কোনো স্বাভাবিক বিষয়ে মারা যাননি। উনি খুব অস্বাভাবিক জিনিসের প্রভাবে তিনি মারা গিয়েছেন।" তখন আমি বললাম যে, "আরে চাচি, আপনি কি পাগল হলেন? অস্বাভাবিক জিনিসে মারা যেতে যাবে কেন? মৃত্যুর সময় এসেছে, মৃত্যুবরণ করেছে। তবে আমি এই বাড়ির মধ্যে কিছু দেখতে পেরেছি কালকে রাত্রে, খুব ভয়ানক। আমার খুব ভয় লাগছিল চাচি।" তখন ওই চাচিটা আমাকে বললেন যে, "হেই মেয়ে, আস্তে কথা বলো। তুমি জানো না এই বাড়িতে খুব ভয়ানক ঘটনা ঘটে যায়? এইসব কথাবার্তা আস্তে আস্তে বলো। আর তোমার দাদাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও। আর যত তাড়াতাড়ি বের হতে পারো, ততই আমাদের জন্য ভালো হবে।" তখন আমি চাচির এই কথা শোনার পর বললাম যে, "এই কি চাচি, আপনি আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আর আপনাদের এখন সাহায্য আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন, তাহলে আমরা এখন কোথায় যাব? দাদা বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে একটা না একটা রাস্তা বের করতাম। তবে আজকে যদি আপনারা আমাদের সঙ্গে এরকম উল্টাপাল্টা কথা বলেন, তাহলে তো আমরা যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। প্লিজ আমাদেরকে সাহায্য করুন।" তখন ওই মহিলাটি বললেন যে, "এই, আমি হচ্ছি এই বাড়ির মালিকের স্ত্রী। তুমি আমার স্বামীর সঙ্গে আলাপ করো।" তখন আমি বললাম যে, "হ্যাঁ, আপনার স্বামী তো কালকে রাত্রিবেলা দেখলাম বাড়িতে উঠছিল। তখন আমাকে তিনি দেখতে পেলেন এবং ওনার সাথে আমার কথা হয়েছে। তিনি বললেন যে সকালবেলা তিনি একটা বাউ করে দিবেন।" তখন ওই আন্টিটা বললেন যে, "তাহলে তো ঠিক আছে। আর শুনো, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করতে যাবে না। আর তুমি যা দেখেছো তা ভুলে যেও। এই বিষয়টা যেন কাউকে আর না বলো, মনে থাকে যেন। তোমার মাকেও কিন্তু বলতে পারবে না।" তখন আমি একটু ভয়ে ভয়ে বললাম যে, "আচ্ছা ঠিক আছে চাচি, কাউকে বলবো না।" তখন আমাকে বললে যে, "হ্যাঁ, মনে থাকে যেন।" এটা বলার পর তিনি চলে গেলেন উপরের তলায়। তখন আমি বসে বসে ভাবছিলাম যে আন্টি এটা কী বলে চলে গেল? তিনি আমাকে এরকম বিষয়গুলোকে কাউকে না বলার কথা মানে কি? এখানে কোনো রহস্য হয়তো রয়েছে। তখন ওই রহস্যটা জানার জন্য আমার মনটা অনেকটা আকুল হয়ে আছে। আমি জানতে চাইছিলাম যে এখানে কী আছে? এটা জানার জন্য আমি কাউকে জিজ্ঞেস করব, তেমন কাউকে পাচ্ছি না। যেহেতু আমি একজন মেয়ে মানুষ, আর কোনো ছেলেকে তো আমি জিজ্ঞেস করতে পারি না। তখন আমি দেখতে পাই যে একটা ছোটো বাচ্চা, প্রায় 7-8 বছরের হবে, সে উপরের তলা থেকে লাফিয়ে লাফিয়ে ফুটবল ফেলে দিয়েছে এবং ওই ফুটবলটার পিছনে সে দৌড়ে এসেছে আমার কাছে। তখন আমি ওই মেয়েটাকে হাতে ধরে আমার কাছে দাঁড় করাই। মেয়েটা তখন কান্না করে দেয়। আমি বললাম যে, "ভয় নেই, এটা আমি ভালো।" তখন মেয়েটা বলল যে, "আমি আরও ভাবছি নাকি ওই
ওই ভূতটা তুমি চলে এসেছো। তখন আমি বললাম যে ভূত, কোন ভূত? তখন ওই মেয়েটা আমাকে সব কিছু খুলে বলল। সে বলল যে আমাদের বাড়িতে কয়েকদিন আগে একটা মেয়ে লাফ দিয়ে মারা গিয়েছে। ওই মেয়েটা এখন রাত্রিবেলা ঘোরাফেরা করে আমাদের বাড়িতে। তার মারা যাওয়াটা ছিল খুব ভয়ানক। সে একজন ছেলের সাথে প্রেম করত এবং ওই ছেলেটা ছিল আমার দাদার ওই আমার দাদার বইনের একজন ছেলে। ছেলেটা খুব সুন্দর ছিল। সেই ছেলেও কিন্তু ওই মেয়েটার সঙ্গে প্রেম করত। তো তারা যখন উল্টাপাল্টা কথাবার্তা হয়, ঝগড়ার এক পর্যায়ে মেয়েটি এই ফাঁদের উপরে আত্মহত্যা করে দেয়। আর এই মেয়েটির আত্মা এখন আমাদের সারা বাড়িতে ঘুরে বেড়ায়। আর এই আত্মার কারণে আমরা এখন কাউকে কোনো সাহায্য বা কোনো কিছুই করি না। আমার দাদা দাদি, বাবা মা কেউ কারো কোনো কথায় পাত্তা দেয় না। আমরা এখানে খুব রিস্কে আছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, না হলে আমার আম্মু আমাকে অনেক মারবে। তখন আমি বললাম যে এই মেয়ে, তুমি আরেকটু দাঁড়াও। ওই মেয়েটা যে মারা গিয়েছে, মেয়েটা দেখতে কেমন? তখন ওই মেয়েটা আমাকে বলল যে মেয়েটা দেখতে তার যখন সে মারা গিয়েছিল তখন তার পরনে একটা ফ্রক ছিল এবং একটা সেলোয়ার একটা পরা ছিল। আর তার মাথার চুল তখন ছিল উস্কো খুস্কো যখন মারা গিয়েছিল। আর ওই উস্কো খুস্কো সেম চুলে আমাদের বাড়ির অনেকজনেই ওই মেয়েটাকে দেখতে পেরেছে রাত্রিবেলা। সে দাঁড়িয়ে থাকে এখানে ওখানে। আবার এমন কি ঘটনা ঘটেছে, আমাদের বাড়ির ঘরের ভিতরে ওই মেয়েটাকে আমার আব্বু দেখতে পেরেছে। দেখার পর আমরা ভাবলাম যে কোনো কবিরাজ নিয়ে আসার জন্য, কিন্তু আমার আব্বু বললেন যে কবিরাজ আসবে, তবে দেরি হবে, কবিরাজ কোনো এক জায়গায় চলে গিয়েছেন। তবে কবিরাজটা না আসা পর্যন্ত আমাদের বাড়ির কোনো কিছু ঠিক হবে বলে আমাদের মনে হয় না। তখন আমি বললাম যে কি বলছো, এত বড় কাণ্ড কাহিনী ঘটছে তোমাদের এই বাড়িতে আর আমরা কিছু জানি না? তখন মেয়েটা বলল যে হ্যাঁ, এই কাহিনীটা একটু গোপন। তখন আমি বললাম যে এই মেয়ে, তোমার বয়সটা তো কম, তুমি তো পাক না। তখন বলল যে ছাড়েন তো এসব উল্টাপাল্টা কথা। সে এই কথাটা বলার পর সে দৌড় দিয়ে উপরে চলে গেল। তখন আমি ওইখানে বসি এবং আমার দাদার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম এবং কান্না করছি। ভাবছি যে দাদাকে নিয়ে এখন কি করব, দাদাকে বাড়িতে নিয়ে কি করে যাই। বাড়িওয়ালা এখনও আসছে না। আমাদের এখন প্রচণ্ড সাহায্যের দরকার। তবে এই বাড়ির মধ্যে যা সব কাণ্ড কাহিনী শুনছি, তারপর আমাদের কেউ সাহায্য করবে সেটা বাবা ভুল হবে। তবে যেতে তো হবেই বাড়িতে। তখন আমি দুপুরবেলা হওয়ার পর আমি আমার গার্মেন্টসে যাই এবং গার্মেন্টসে যাওয়ার পর আমি মালিককে গিয়ে বললাম যে আমার স্যালারিটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। আমার প্রায় ২৭ দিনের মতো হয়েছে। ওই ২৭ দিনের বেতনটা আমি নেওয়ার জন্য গিয়েছিলাম। আমার দাদা মারা গিয়েছেন এবং দাদা যে স্যালারিটা পেত ওই স্যালারিটাও গিয়ে তুলে নিয়ে আসি। দুজনের স্যালারি নিয়ে আসার পর আমি ভাবলাম যে আজকে চলে যাব আমরা বিকালের গাড়িতে আমাদের ময়মনসিংহ জেলায়। তবে যাব যে কী করে যাব, বাসে করে একটা লাশ নিয়ে গেলে মানুষ কি বলবে। তখন কিছু করার ছিল না। আমি কোনো ভালো অ্যাম্বুলেন্সও ওইখানে তখন ছিল না। আর বাস দিয়েই যেতে হবে। তবে বাস না পেলে ট্রেন দিয়ে যেতে হবে এটা আশা করেছিলাম। তবে যা ভাবছিলাম তাই ঘটেছে। আমাদেরকে ট্রেন দিয়ে যেতে হয়েছে বাড়িতে। তবে তার আগে ওইখানে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটি আমরা যখন ভাবলাম যে আমরা বাড়ি থেকে বের হব, ওই যে বাড়িওয়ালা আসছিল, আসার পর আমাকে তিনি বলছিলেন যে তোমরা তো বাড়িতে যেতে হবে, তো কীভাবে যাবা? তখন আমি বললাম যে দেখেন, ভালো কিছু তো পেতে পারি না, তবে কোনো বাস বা ট্রেন হলে আমাদের যেতে সুবিধা হবে। তখন ওই বাড়িওয়ালা আমাদের জন্য বললেন যে তোমরা যদি ট্রেনে যাও তাহলে ময়মনসিংহ যেতে তোমাদের সুবিধা হবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসেন, দুইটা টিকিট, যেটার মধ্যে একটা লাশ মানে আমার দাদা থাকবে এবং আরেকটার মধ্যে আমি থাকবো। তখন বাড়িওয়ালা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখি তোমাদের জন্য টিকিট নিয়ে আসি। এটা বলার পর তিনি আমার কাছ থেকে চলে গেলেন এবং গিয়ে আমাদের জন্য টিকিট নিয়ে আসলেন বিকালবেলা। তখন তিনি টিকিটের সাথে ওনার সাথে করে আরেকজন লোক নিয়ে এসেছেন। ওই লোকটা ছিলেন
কবিরাজের মতো দেখতে, তবে কবিরাজ কিনা আমি জানি না। ওনার চুল ছিল জুটি পাকানো এবং উনি পরেছিলেন লাল কাপড়ের কিছু একটা অংশবিশেষ এবং ওনার শরীরে কিছু একটা লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। তবে ওনার হাতে ছিল একটা কলসি এবং মাথার ছিল জট। দেখার পর আমি একটু অবাক হই এবং ওই চাচাকে জিজ্ঞেস করলাম যে আপনি ওই পাগলটাকে এখানে নিয়ে এসেছেন কেন? এটা শোনার পর ওই চাচাটা আমার উপর অনেকটা রেগে যায় এবং বললেন যে, এই বেয়াদব পাঁচি মেয়ে, তুমি ওনাকে পাগল বলছো কেন? তুমি জানো উনি কে? তখন আমি একটু ওনার কথায় ভয় পেয়ে বললাম যে, চাচা সরি, উনি কে? তখন আমাকে বললেন যে উনি হচ্ছেন ভালো কবিরাজ, এই এলাকার মধ্যে ওনার অনেক নাম ডাক। তুমি ওনাকে পাগল বললে, ছি, তোমার লজ্জা করলো না? তখন আমি বললাম যে চাচা আমার ভুল হয়ে গিয়েছে, আমি চিনতে পারিনি ওনার এরকম অবস্থা দেখার পর। তখন চাচা বললেন যে আচ্ছা সমস্যা নেই, যাও যাও, তোমার এই যে টিকিট নাও আর চলে যাও। তখন আমি জিজ্ঞেস করলাম, চাচা ওই কবিরাজকে আপনি বাড়িতে নিয়ে আসলেন কেন? তখন বললেন যে তোমার জানতে হবে না, চলে যাও। তখন আমি বললাম যে আচ্ছা চাচা ঠিক আছে, আপনার বাড়ি ভাড়াটা? তখন বললেন যে না, বাড়ি ভাড়া লাগবে না, চলে যাও, এমনি তোমরা বিপর্যয়ে আছো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বাড়িতে ঘরের ভিতরে চলে যাই এবং ঘরে যাওয়ার পর আমি ব্যাগ গোছাই। ব্যাগ গোছানোর পর আমি যখন 2-3টা ব্যাগ হয়ে যায় এবং ওই ব্যাগগুলো নিয়ে আমার যে দাদা লাশ, ওই লাশটাকে নিয়ে ট্রেন স্টেশনে যেতে হবে। তখন আমি ওই বাড়িওয়ালাকে আবার ডাকার জন্য ওনার ঘরে যাই। গিয়ে দেখতে পাই যে উনি ওই যে কবিরাজের সঙ্গে সেম একই কথা বলছেন, যে ওই আত্মাটার কথা, যেই আত্মাটা ওনার বাড়িতে ঘুরে বেড়ায়। ওই আত্মাটার কথা আমি পুরোটা শুনি ওই বাড়িওয়ালার কাছ থেকে। খুব ভয়াবহ ঘটনা ছিল। ওই ঘটনাটি ঘটার কারণে উনি কবিরাজ নিয়ে এসেছেন বাড়িতে, যেহেতু ওই আত্মাটাকে বাড়ি থেকে ছাড়াতে হবে। তখন আমি ওই চাচাকে ডাক দিই। তখন চাচাটা বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে আসেন আমার কাছে, এসে বললেন যে কি হলো, তোমার কি এখনও যাওয়ার সময় হয়নি? তখন আমি বললাম যে চাচা, ওই যে আমার তো 2-3টা গাঁটটি হয়ে গিয়েছে, আর আমার যে দাদার লাশ ওইটা তো মানে একসঙ্গে আমি নিয়ে যেতে পারবো না। আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার খুব সহজ হবে। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন, আজকে আমার দুঃসময়ের দিন। তখন চাচা বললেন যে তোমাদের জ্বালায়ও না আর বাঁচি না, আচ্ছা চলো আমি তাড়াতাড়ি গিয়ে চলে আসি। তখন ওই উনি আমার দাদাকে নিলেন কাঁধে এবং উনি আরেকজন ছেলেকে ডেকে নিয়ে আসলেন বাইরে থেকে। আনার পর দুজনে মিলে আমার দাদাকে কাঁধে নিলেন এবং 2-3টা ব্যাগ আমার হাতে বোঝাই করে নিলাম। নেওয়ার পর একটা ভ্যান গাড়িতে উঠলাম। তখন ওইখানে ভ্যান গাড়ি চলতো বেশিরভাগ। ভ্যান গাড়িতে ওঠার পর আমরা লাশটাকে নিয়ে ট্রেন স্টেশনে চলে যাই। যখন ট্রেন আসে, কমলাপুরের ট্রেন আসে, ওই ট্রেনটাতে আমাদের যেতে হবে। তখন ওই ট্রেনটাতে আমরা চড়ে বসি। চড়ে বসার পর আমরা ওনার কাছ থেকে বিদায় নিলাম, বাড়িওয়ালার কাছ থেকে। বললাম যে চাচা আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি আমাদেরকে খারাপ কিছু ভাববেন না এবং আবার যদি বেঁচে থাকি তাহলে আপনার কাছে আসতেও পারি। তখন বাড়িওয়ালা বললেন যে আচ্ছা যাও, সাবধানে যেও তোমরা, আর তোমার দাদার খেয়াল রেখো, উনি তো লাশ, ওনার ভালো করে খেয়াল রাখো, আর তুমিও সাবধানে যেও, আর উল্টাপাল্টা কিছু যদি হয় তাহলে সাবধানে থেকো। তখন আমি বললাম যে ঠিক আছে চাচা। ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন চলছে খুব স্পিডে। তখন ট্রেনের হাওয়াতে আমার অন্যরকম একটা অনুভূতি লাগছে। আমি আমার জীবনের প্রথম ট্রেনে চড়ছি। তো ট্রেনে কিন্তু আমি এর আগে কোনো দিন চড়িনি, আমার খুব অন্যরকম লাগছে। তখন আমার দাদার যে লাশ, ওই লাশটাকে আমার পাশে বসিয়ে রাখা হয় বসানো অবস্থায় এবং ওনার সারা শরীর ছিল মোড়ানো কাপড় দিয়ে। তবে আমার সাথে যে ওই কন্ট্রাক্টর বা অন্যান্য মানুষ যাতায়াত করে, তারা আমাকে জিজ্ঞেস করে তোমার সাথে ওইটা কে? আমি বললাম যে উনি আমার দাদা, উনি মারা গিয়েছেন, তো ওনার লাশ নিয়ে বাড়িতে যাচ্ছি। তখন সবাই আর চোখে চেয়ে ভয় পেয়ে আমার কাছ থেকে চলে যায়। আমি আমি মনে মনে ভাবি যে মানুষ মরণশীল, মানুষকে তো মরতেই হবে, এটা দেখে ভয় পাওয়ার কী আছে? কিন্তু এটা যে ভয়ের কারণ সেটা কিন্তু আমি ভাবিনি। তবে আমি আমার দাদার সঙ্গে বসে থাকতে থাকতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। ওই সন্ধ্যার সময় আমার সাথে ঘটে যায় আরও একটি বিরল কাহিনী।
যে কাহিনীটা আমি এখনও মনে পড়ে। এটা ছিল একটু অন্যরকম। যেমন আমি আমার দাদার সঙ্গে বসে আছি, তবে দাদার সঙ্গে দাদা ছিল জানালার সাইডে এবং আমি ছিলাম একটু ভিতরে। তখন দাদার কাছ দিয়ে বাতাস আসছে, ফুরফুরে বাতাস। বাতাসটা ছিল খুব ভয়ানক, কারণ বাতাসটা এমন গতিতে আসছে যে বাতাসটা আমার চোখ দিয়ে সহ্য করা যাচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর এই চোখ বন্ধ হওয়া তো একটা বড় বিষয় না, তবে আমি চোখ খোলার চেষ্টা করি। তবে আমি দেখতে পাই যে জানলার পাশে কিছু একটা উড়ছে, যেমন কোনো মানুষের মাথার চুলের মতো হবে। সেটা দেখার পর আমি ভাবি যে ট্রেনের উপরে কি কোনো মানুষ বসে আছে নাকি, যার চুল এভাবে উড়ছে। তখন আমি এখানে ভুল করে ফেলি। আমি ওই চুলটাকে একটা টান দিয়ে দিই। চুলটাকে যখনই আমি টান দেই, তখন চুলটা ওইখান থেকে চিরে চলে আসে আমার হাতে। আমি তখন চুলটাকে হাতে নিয়ে দেখতে পাই যে চুলটা ছিল বেশ মোটা এবং চুলের রঙটা ছিল কালো, কুচকুচে কালো। এটা দেখার পর আমি কাউকে দেখাবো, তবে কেউ আমার সাথে নেই। তার কারণ হচ্ছে আমার সাথে হচ্ছে একজন লাশ। ওই লাশের সঙ্গে কোনো ভালো মানুষ বসতে চাইবে না, আর আমার দাদার লাশের সঙ্গে তো আমাকেই বসতে হবে। তখন আমি ওই চুলটাকে হাতে নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। আমি ভাবলাম যে কোনো মানুষের চুল নাকি অন্য কিছু হতে পারে। আর দেখতে দেখতে তখনই ওই চুলগুলো আরও উঠছে। তখন ওই চুলগুলো জানালার ভিতর দিয়ে আমার আমার দাদার, মানে আমার দাদার যে মুখটা ছিল ওই মুখের মধ্যে এসে আস্তে আস্তে করে বাড়ি লাগছে বাতাসের বেগে। আমি তখন এটা দেখি আর ওই চুলগুলোকে আমি হাতাই, কিন্তু চুলগুলো ছিল খুব সফট এবং মসৃণ। আমি এটা দেখার পর আমি পিছনে থাকা একজন ছেলেকে আমি ডেকে বললাম যে, এই যে ভাইয়া, এদিকে একটু আসবেন। বাদে ওই ছেলেটা বললেন যে, আপু কি বলেন। তখন আমি বললাম যে, দেখেন তো ওই যে চুলগুলো যে উঠছে, ওই উপরে কি কেউ আছে। তখন সে লোকটা বলল যে, আমি জানি না তো, আমি তো যাত্রী, তো উপরে তো থাকলে থাকতেও পারে, তবে চুলগুলো এভাবে যে উঠছে তার তো কি খেয়াল নেই নাকি। তখন ওই ছেলেটা এসব বলার পর চলে যায়। একটু পরেই দেখতে পারলাম যে হেল্পার আসলো। আসার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই যে মেয়ে, তোমার পাশে ওইটা কে। আমি বললাম যে আমার দাদা, তিনি মারা গিয়েছেন এবং ওনাকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি ময়মনসিংহ জেলায়। তখন ওই লোকটা বলল যে, এই কি, এখানে কার চুল উঠছে। আমি বললাম যে, হ্যাঁ চাচা, দেখুন তো ওই চুলগুলো মানে কখন থেকে উঠছে, তবে চুলগুলো কি আমি এটা বুঝতে পারছি না। তখন ওই লোকটা বললেন যে, হ্যাঁ ঠিক আছে তো, কিন্তু ট্রেনের উপরে তো কোনো মেয়ে মানুষ নেই, এমনকি কোনো ছেলে মানুষও নেই। আবার আসবাবপত্র তো আজকে ট্রেনের উপরে তোলা হয়নি, তবে এই চুলটা কিসের। তখন ওনার কথা শোনার পর আমি একটু ভয় পাই এবং ওনার দিকে একটু আর চোখে তাকাই। তাকিয়ে বললাম যে, কি বলেন চাচা, এটা কি কোনো মানুষের চুল না, তবে এটা কি। তখন ওই হেল্পারটা আমাকে কিছু না বলেই তিনি আমার সামনে থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর আমার দিকে পর পর করে দুইবার তাকালেন। ওনার তাকানোটা ছিল খুব ভয়ের, উনি খুব ভয় পেয়েছেন। তখন আমি বুঝতে পারি যে উনি হয়তো কিছু একটা বুঝতে পেরেছেন এবং আমাকে এখানে ছেড়ে চলে গিয়েছেন। আমি তখন ওই চুলটাকে দেখার চেষ্টা করি এবং যখন আমি অন্যদিকে পলক ফেলি, একটু পরে আমি দেখতে পাই যে ওই চুলটা আবার নিখোঁজ হয়ে গিয়েছে। চুল নিখোঁজ হয়ে যাওয়াতে আমি আরেকটু ঘাবড়ে যাই এবং কাউকে বলার ভাষা ছিল না। নিজের মনের ভিতরে ছিল ভয়ের প্রবণতা। এতটা ভয় ছিল যে ভয়টা এখন বলে বোঝানো সম্ভব না। তারপর একটু পর আমি আর আমার দাদা যখন চলে যাই অনেকটা দূর, ততক্ষণ সব কিছু ভালোই চলছে। আর তার মাঝে আমরা কিছু একটা লক্ষ্য করতে পারি যে আমাদের যে পিছনে একটা সিট ছিল, ওইখানে একটা মেয়ে বসেছিল। ওই মেয়েটা আমার কাছে আসার পর মেয়েটা লক্ষ্য করে যে আমার দিকে, সে আমাকে বলছে, এই যে বান্ধবী, তোমার মুখে এরকম কালো দাগ পড়েছে কেন, হ্যাঁ। তখন আমি বললাম যে, আরে আপু আর বললেন না, আমার দাদা না মারা গিয়েছে, আমরা যাচ্ছি ময়মনসিংহ জেলায় আমাদের বাড়িতে। আমার কথা শোনার পর মেয়েটি আমার থেকে একটু দূরে যায়, গিয়ে বলল যে, কি বলো, তোমার সাথে এটা কি লাশ। আমি বললাম যে, হ্যাঁ বোন। তখন সে বলল যে, আমার তো লাশ দেখলে খুব ভয় করে,
আমি বললাম যে কেন? তখন সে বলল যে লাশ লাশের পাশে না আমার থাকতে খুব ভয় করে। তার কারণ হচ্ছে লাশ যদি কোনো খারাপ কাজে মৃত্যু হয় তাহলে সে মানুষের খারাপ করে এবং ওই লাশের সঙ্গে উল্টাপাল্টা খারাপ পিশাচ ঘুরে বেড়ায়। তখন আমি বললাম যে হ্যাঁ বোন, তুমি ঠিক বলছো, তবে লাশ তো লাশ, মানুষ যখন মারা যায় তখন তো তার নাম লাশ হয়। তবে আমি কালকে থেকে অনেক খারাপ জিনিসের মধ্যে আমি যাচ্ছিলাম। আমি অনেক কিছু দেখতে পাই আমার নিজ চোখে, তবে যেগুলো দেখতে পাই সেগুলো একদম মানানসই না। যাই হোক, এগুলো তোমাকে বলে এখন তোমাকে ভয় দেখাতে চাই না। তখন সে বলল যে ভাই আপু বলেন কী সমস্যা। তখন আমি ওই মেয়েটিকে সব কিছু ঘটনা বলে দিই এবং বলতে বলতে আমরা এক পর্যায়ে যখন ফজরের আজান দিয়ে দেয় এবং ফজরের আজানের পর আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আর কতটুক যাবে ময়মনসিংহ? তখন সে বলল যে হ্যাঁ চলে এসেছি, আর প্রায় 1-1.5 ঘন্টা। তখন আমি বললাম যে আচ্ছা তাহলে তো ঠিক আছে, 1-1.5 ঘন্টা যদি লাগে তাহলে তো কাছাকাছি চলে এসেছি। ভালো একটা আর কোনো মোবাইল ফোনও নেই, আর যদি মোবাইল ফোন থাকতো তাহলে তো কাউকে ফোন দিয়ে বলে দিতাম যে এসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে রেল স্টেশনে নামার পর একাই যেতে হবে। তো 1-1.5 ঘন্টা যখন শেষ হয়ে যায় তখন 2 দিন যাবৎ আমার চোখে ঘুম নেই। ঘুম না থাকার কারণে চোখ দুটো হয়ে গিয়েছে একদম লাল আকৃতি। এরকম লাল আকৃতির চোখ নিয়ে যখন ট্রেন থেকে আমার দাদাকে নিয়ে নামলাম, মৃত লাশটাকে নিয়ে নামার পর আমাদের বাড়ির কিছু মানুষ ছিল ওইখানে যারা ঘোরাফেরা করছিল, ছেলেরা ছিল কিছু, তারা আমাকে দেখে চিনতে পারে এবং এসে বলে যে কী গো আপু, তুমি এখানে কী করছো? তোমার নাম সুফলা না? তখন আমি বললাম যে হ্যাঁ ভাই, আমার নাম সুফলা, আমাকে চিনতে পেরেছো? তখন 2জন ছেলে বলে উঠলো যে হ্যাঁ আপু, আপনাকে তো চিনতে পেরেছি, আপনি এখানে কেন হঠাৎ? তখন আমি বললাম যে উনি হচ্ছেন আমার দাদা, ওনাকে চিনতে পেরেছো? তখন বলল যে কি দাদা, দেখি তো ওনার মুখ দেখি তো। তখন দাদার মুখটা ছিল কাপড় দিয়ে মুড়ানো। তিনি তারা যখন দাদার মুখটা খুলে দাদাকে দেখার পর তারা একটু অবাক হয়ে পড়ে এবং ভয় পেয়ে যায়। তারা বলে যে কি হলো তোমার, ওই দাদার এরকম মরে গেছেন কেন, তোমার কি হয়েছে? তখন আমি বললাম যে আর বইলো না ভাই, দাদা না 2 দিন আগে মারা গিয়েছেন। আমরা চট্টগ্রাম থাকতাম একটা গার্মেন্টসে, এখন আসলাম দাদার মৃত লাশ নিয়ে, দাদা মারা গিয়েছেন। তখন তারা 2 ভাই মিলে আমাকে এবং আমার দাদাকে বাড়িতে নিয়ে যান। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি রয়েছে। লাস্ট কাহিনী যেটা আমার সঙ্গে ঘটে যায় অনেক ভয়ঙ্কর ছিল। শুনতে থাকুন, আশা করি অনেকটা আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, ততক্ষণ আপনারা ঘটনা দেখতে দেখতে, ঘটনাটি শুনতে শুনতে আমাদের চ্যানেলটিকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে অল অপশনটি আপনি অন করে দিন। তো প্রিয় লিসেনার্স, যখন আমরা ট্রেনটি থেকে চলে যাই বাড়িতে, বাড়িতে যাওয়ার পর তাদের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আমাকে দেখার পর আমার মা কান্না শুরু করে দেন। তবে দাদার জন্য খুব কষ্ট লাগছিল। দাদা কি করলো, তিনি ওনার যে 2টা মেয়ে ছিল এবং ওনার মেয়ে এবং ওনার স্ত্রী, তারা একবারে নিঃস্ব হয়ে পড়ে। তারা কি করবে এখন, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে চলাফেরা করবে, এই বিষয়ে তারা ভেঙে পড়ে এবং এভাবে কিন্তু তাদের সংসারটা খুব তলে চলে যাচ্ছিল। এবং অতঃপর ওই দাদাকে দাফন দেওয়া হয়। দেওয়ার পর খুব স্বাভাবিকভাবে চলছিল আবার সব কিছু, কিন্তু তাদের অবস্থা খুব খারাপভাবে চলছিল। ওই মেয়ের মা, মানে দাদার স্ত্রী, তিনি বাসায় কাজ করতেন এবং বাসায় কাজ করে ওই মেয়ে দুটাকে খাওয়া দাওয়া করাতেন। এভাবে কিন্তু তাদের সংসার চলছিল। আর আমার মা আরেকটা বাসায় কাজ করতো। তখন ওই বাসায় কাজের জন্য আরেকটা মেয়ে লাগবে পাশের বাসায়, আমাকে ওইখানে ঢুকিয়ে দিল। তখন ওইখানে আমি কাজ শুরু করি পরের দিন থেকেই। কিন্তু যখনই আমি ওই দিন থেকে কাজ শুরু করতে যাই, সেদিন ঘটে যায় আমার সঙ্গে এক ভয়ানক কাহিনী। আমার ওই দিন জ্বর উঠে যায়, প্রচণ্ড জ্বর, এতটাই জ্বর যে আমার শরীর কাঁট ফেটে যাচ্ছে। আমার মা আমার শরীরে ধরতে পারছে না, তিনি বলছেন যে কি হচ্ছে সুফলা, তোমার শরীরে এত গরম কেন? আমি বললাম যে আমার খুব ব্যথা লাগছে সারা শরীরে, আমার খুব ভয়, আমার জ্বর উঠে আমার সারা শরীর মাথা ঘুরছে।
তুমি আমাকে বাঁচাও মা। তখন আমার মা আমার কথাবার্তা শোনার পর বললেন যে, এ কী বলছিস তুই? তোর এরকম কেন হলো? দেখি তো, আয় চল তোরে নিয়ে হাসপাতাল চলে যাব। তখন আমি বললাম যে, হাসপাতাল যাব, আমার তো শরীরে শক্তি পাচ্ছি না, কী করব বলো তো? তখন মা বললেন যে, এসব বললে কি হবে, চল যাই হাসপাতাল। তখন আমি বললাম যে, আচ্ছা চলো। তখন আমি খুব আস্তে আস্তে করে বিছানা থেকে উঠি। উঠার পর মায়ের সঙ্গে কাঁধে কাঁধ রেখে বাড়ির সামনে একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতে আমি আর আমার মা যাই। যাওয়ার পর ফার্মেসির ডাক্তারের কাছে আমার মা আমাকে দেখান। তখন ফার্মেসির ডক্টর আমাকে জ্বর মেপে বললেন যে, আপনার মেয়ের তো অনেকটা জ্বর, তো জ্বরের লক্ষণটা খুব ভালো দেখাচ্ছে না। এতটা জ্বর নিয়ে আপনার মেয়ে আমার কাছে আসলো কী করে? এই জ্বর 100 কত ডিগ্রি জানি হয়েছিল, তবে অনেকটা জ্বর ছিল। ওই জ্বর নিয়ে মানুষ বিছানা থেকেই উঠতে পারে না। আপনার মেয়ে ঘর থেকে কীভাবে বের হলো, আবার হেঁটে হেঁটে আসছে আপনার সাথে? তখন ওই ডক্টরটা একটু ভয় পায়। তিনি বললেন যে, দেখেন আপনার মেয়ের কী হয়েছে, আমাকে একটু খুলে বলেন তো। তখন আমার আম্মু সব কিছু খুলে বললেন, যে কাহিনীটা আমি আমার আম্মুকে বলেছিলাম। তখন ওই ডক্টর বোঝার পর, ওই ডক্টরটা আবার বলে রাখা ভালো যে তিনি আগে একজন ভালো কবিরাজ লাইনে পড়েছেন এবং তিনি ভালো কবিরাজি সম্পর্কে অনেকটা জানেন। তখন তিনি বললেন যে, সর্বনাশ, আপনার মেয়েকে কোনো সাধারণ জ্বর বা শরীর খারাপে ধরেনি। আপনার মেয়ের হয়তো কোনো খারাপ কিছু ঘটছে আপনার মেয়ের শরীরের সাথে। আপনার মেয়েকে যদি ভালো কিছু চিকিৎসা করাতে চান, তাহলে এই ঠিকানায় চলে যান এবং ওই ঠিকানায় চলে যাওয়ার পর আপনি যাকে দেখতে পাবেন তাকে আপনার সমস্ত ঘটনাগুলো খুলে বলুন, না হলে আপনার মেয়ের বিপর্যয় হতে পারে। তখন আমার আম্মু আমার ওই ডাক্তারটার কথা শোনার পর আমাকে নিয়ে ঘরে চলে আসলেন এবং মনমরা হয়ে ভাবছেন যে কী করবেন। তখন আমার পাগলামিটা আরও বেড়ে যায়। আমি না খুব উল্টাপাল্টা কথা বলতে থাকি। আসলে আমাকে ওই সময় কিছু একটা খারাপ পিশাচে ভর করেছে, যার কারণে আমি খুব আমার নিজের উপর যে কন্ট্রোলটা ছিল ওইটা আমি হারিয়ে ফেলি। তখন আমার আম্মু এটা দেখার পর ওনার আর বুঝতে বাকি রইল না। পাশের বাড়ির চাচিরা, ওদেরও আর বুঝতে বাকি রইল না আমাকে কোনো খারাপ পিশাচে ভর করেছে। তবে ওই পিশাচে ভর করাটা আমার জন্য জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। তো শুনতে থাকুন। আমি যখন যাই আমার মা এবং চাচিরা নিয়ে ওইখানে একটা কবিরাজের কাছে, তখন কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করার পর আমাকে কিছু তাবিজ দেন। তাবিজগুলো দেওয়ার পর আমার মা ওই তাবিজগুলো আমাকে হাতে পায়ে পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার পর একটা গলায় ঝুলিয়ে দেয় বড় রকমের তাবিজ। তবে ওই তাবিজগুলো পরার পর রাত্রিবেলা 12টার পর আমার খুব উল্টাপাল্টা করতাম। আমি ঘরের ভিতরে উঠে হাতে দাও নিয়ে আমি যাকে তাকে কূপ মারার জন্য এগিয়ে যেতাম। তবে রাত্রিবেলা যাকেই পেতাম তাকেই। তবে আমি কাউকে কূপ মারতে পারিনি, হয়তো এটা হতে দেয়নি কেউ। তবে আমি কিন্তু খুব সিরিয়াসলি হয়ে গিয়েছিলাম। আমার এরকম কর্মকাণ্ড দেখার পর সবাই আমার প্রতি নালিশ জানায় এবং আমার নামে বিচার ডাকা হয়। তবে পাগলের আর কি বিচার হবে? আমি তখন সুস্থ ছিলাম না। আমার শরীরে ভর করেছে কোনো এক খারাপ পিশাচ, যে পিশাচ আমার শরীরকে এরকম নিয়ন্ত্রণ করছে। তখন কিছু মানুষ বললেন যে, আপনার মেয়েকে ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, না হলে আপনার মেয়ে অনর্থ ঘটিয়ে ফেলবে। এটা বলার পর আমার আম্মু আরও ভেঙে পড়েন। তিনি ভাবলেন যে আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়েকে যতটুকুই লাগে আমি আমার মেয়েকে বাঁচাতে হবে। আমার মেয়ের কিছু হোক এটা আমি চাই না। আমার মেয়েটার বিয়ের বয়স হয়েছে, আমার মেয়েকে কয়দিন পরে বিয়ে দিতে হবে। এখন যদি তার সঙ্গে খারাপ ঘটনা ঘটে, তাহলে এটা আমি মানতে পারবো না। আমি মা হয়ে সেটা আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারবো না। আপনারা প্লিজ আমাকে কিছু করুন। তখন আমার মায়ের এরকম আকুতি মিনতি দেখার পর কবিরা যারা ছিলেন আমাদের সামনে, তারা বললেন যে, আচ্ছা ঠিক আছে, আপনি এত ঘাবড়াবেন না, আমরা দেখছি কী করা যায়। তখন পরদিন তারা আমাদের বাড়িতে একজন ভালো কবিরাজ নিয়ে আসেন। তিনি একই সেম ছিলেন, কিছু একটা লাল, লাল বলা যাবে না, সেটা কমলা কালার ছিল। কমলা কালারের কিছু কাপড়ের টুকরা ওনার সারা শরীরে পেঁচিয়ে আমাদের বাড়িতে আসেন। মাথার চুলগুলো ছিল কোঁকড়া কোঁকড়া এবং তেন ওনাকে দেখতে খুব ভয়ানক দেখায়।
তিনি এসে আমাকে দেখতে পেরেই তিনি চোখগুলো গরম করে আমার দিকে রেগে এসে বললেন যে, "এই তুই এখানে কেন এসেছিস?"